নিশ্চয়ই বলবো, কারণ আমরা নিজেদের বিলাসিতা কোনোদিন শিখিনি। সেইটুকু টাকা ও সমস্তটাই আমরা সেই জন্য তার ফ্লেভারটা আমরা বড়ির মাধ্যমে দিলাম। ধরুন পালং শাক দিয়ে ডাল দিয়ে বেটে একসঙ্গে বড়ি দিয়ে সেই পালং শাকের ফ্লেভারটা ওই বড়ির মধ্যে দিয়ে আমরা মাখিয়ে নমস্কার, কথা টিভির পক্ষ থেকে এসেছি আমি সুদীপ পাকলাসি, আমার সঙ্গে ক্যামেরা নিয়ে এসছে অনিশ। আমরা দুজনে এসেছি নীলমণি মিত্র স্ট্রিটের মিত্র বাড়িতে। শুধু এইটুকু বললে কিছু বোঝা যায় না, এই বাড়ির একটা একটা লিগ্যাসি আছে, একটা ইতিহাস আছে, অনেক গৌরবময় ছোটো ছোটো কাজ আছে। তার অনেকটাই যার অভিজ্ঞতার ভাণ্ডারে রয়েছে সেই অনুসূয়া মিত্র বিশ্বাস। ইনি কিন্তু এনার নিজেরও একটা পরিচয় আছে, ইনি হিউম্যানিটিস নিয়ে পড়াশোনা করেছেন, সাইকোলজি নিয়ে সায়েন্স কলেজ থেকে মাস্টার্সে সেকেন্ড হয়েছিলেন। এনার নিজেরও কিন্তু এর জ্ঞান, এনার অভিজ্ঞতা, এই বাড়ি সম্পর্কে ওনার কাছ থেকে একটু শুনবো। পুজো তো এই বাড়ির একটা আলাদা বৈশিষ্ট্য, একটা অন্য রকমের পুজো হয়, কিন্তু আমি পুজোর সঙ্গে আমরা একটু এই বাড়ির কথাও শুনবো। নমস্কার দিদি। হ্যাঁ দিদি, এই বাড়ির কথা তো একটু শুনেছি, অল্প অল্প জানি। আপনি ধরুন প্রায় এই বাড়িতে আপনার বসবাস ধরুন আমি 45-25 প্রায় 70-60 বছর কোথায় হয়ে গেল, আরও বেশি। হ্যাঁ 70, মানে এই বাড়ির সম্পর্কে নীলমণি মিত্র একদম ডাইরেক্ট। তো একটু যদি বলেন যে কীভাবে এই মিত্র পরিবার, নীলমণি মিত্র পরিবার, তার উত্তরসূরিদের কীভাবে গাইড করেছিলেন, না থেকেও যে গাইডেন্সে আপনারা চলছেন, এবং এই যে একটা সময় আপনারা ইংরেজদের সঙ্গে সংস্কৃতি জানি নিজেরাই নিজেদের আইডেন্টিটি তৈরি হয়েছিল, একটু যদি ব্রিফ করে বলেন, তারপর আমি পুজোর কথা জিজ্ঞেস করব। দেখুন, আমি দর্জিপাড়া মিত্র বাড়ি বললেই এটা এখন বেশি পরিচিত। নীলমণি মিত্র, আমরা কিন্তু দর্জিপাড়া মিত্র বলতে দুটো আছে, একটা হচ্ছে দুর্গাচরণ মিত্রদের ফ্যামিলি, তিনি হচ্ছে নীলমণি মিত্রের কাকা। যদি আমরা সেম জায়গা থেকে এলো, আমরা কিন্তু নীলমণি মিত্র। এখন নীলমণি মিত্র উত্তরসূরি আমরা হলেও নীলমণি মিত্র কিন্তু তখনকার দিনে বা দুর্গাচরণ মিত্র প্রত্যেকেই আমাদের কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির চেয়ে নবাব সিরাজউদ্দৌলা এদের সঙ্গে বেশি ঘনিষ্ঠ ছিলেন। আর নীলমণি মিত্রর সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটু বিরোধ ঘটে, এবং সেই জন্য উনি এখানে সব কিছু ছেড়ে দিয়ে, সমস্ত বাড়ি, সব প্রপার্টি সব কিছু ছেড়ে দিয়ে বেনারসে চলে যান। তিনি বেনারসে মারা যান, তার ছেলেও বেনারসে মারা যায়, এবং তাদের বিধবা পুত্রবধূ মানে কদাতহীন অবস্থায় এখানে আসেন। এবং তারপরে এখানেই রামদুলাল সরকারের বড় মেয়ে বিমলা সুন্দরীর সঙ্গে তিনি তখন কুল রাখা একটা প্রথা ছিল, সেই জন্য রাধাকৃষ্ণকে
তার বিবাহ হয় এবং আবার তিনি ওনার সঙ্গে ব্যবসায় আমার তারপর নিজেই ব্যবসা করে আমাদের এই বাড়ি সব কিছু। তাই আমরা সেই জন্য নীলমণি মিত্রের ফ্যামিলির মধ্যেই রয়েছে। আর আমাদের বাড়ির মধ্যে এই যে বুঝতেই পাচ্ছেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে যখন বিরোধ হয় আমাদের সঙ্গে, কোনো সেইভাবে মানে আমরা আমাদের নিজেদের কি বলবো দেশের বা সব কিছু নিয়েই আমরা বেশি থাকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনাদের সঙ্গে ইয়েতে থাকেন। এইবার আমাদের বাড়ির যদি আপনি বলেন যে জিনিসটা আছে, আমরা আমাদের পূর্বসূরীদের কাছ থেকে দেখে শিখেছি যে আমাদের বাড়িতে আমরা মানে ফার্স্ট মেম্বার বলতে আমরা মনে করি আমাদের কুলদেবতা রাজরাজেশ্বরীকে, এবং সেটা যেমন আমাদের বললেন ধার্মিক দিক থেকে এনেছে, কিন্তু তার থেকে আর একটা বড় দিক দেখতে হয় যে আমাদের মধ্যে যাতে আমরা কোনো অন্যায়ের দিকে না যেতে পারি বা আমাদের নিজেদের সেই মানে ভালো সেই কী বলবো আর্থিক সেই মরাল সাপোর্টটা আমরা যাতে হয়, আমাদের বাড়ি থেকে কিন্তু সেই শিক্ষাটাই প্রথম থেকে পেয়েছি। বা তোমরা বিলাসিতার মধ্যে থাকবে না, আসল জিনিস হচ্ছে নিজেদের তৈরি করা এবং সব রকম কাজ সমান সব কিছু, এই জিনিসটাই আমরা শিখে এসেছি বলতে পারেন। হয়তো না না, আমাদের হচ্ছে যেটা ঠিক সেটা ঠিক, সে কোন ধর্মের লোক কোন কিছু সেটা যেমন হয়তো আপনাদের হ্যাঁ আপনাদের প্রথম আমি কথাই বলছি, আমাদের বাড়ির সবসময় ঠাকুরদারা নিয়ে অন্য ধর্মের লোক ওঠে না, আমাদের কিন্তু না, আমরা এখনো পর্যন্ত রাজরাজেশ্বর সেবায় বা সব কিছু মানে এতে আতর ব্যবহার করি কিন্তু একজন আশাদের কাছ থেকে, এবং তিনি সবসময় পুজোয় আসেন। বা আমি দেখেছি আমাদের ছোটবেলায় ইনি না, এই খাসায় এখন তিনি আসেন তিনি না, আগে তিনি এসে আমাদের ঠাকুরের কাছে গজল শুনিয়ে যেতেন। এরকম কোনো ধর্মের নেই। আর আমরা নিজেরা পড়াশোনা করেছি হরিচাঁদের হয়তো ফাদারদের সঙ্গে বা সিস্টার্সদের সঙ্গে আমাদের যুক্ত ছিল, যার জন্য তারাও আসেন। আবার সেই সঙ্গে কিন্তু দেখেছি মিশনের সবাই আসেন। হ্যাঁ, মানে সেটা হচ্ছে আমাদের যেহেতু এইরকম কোনো নেই যে মানবিকভাবে আমার দাদু তখন দাদু পছন্দ করতেন না এগুলো, তিনি আমাদের একজন আসতেন শালওলা, তিনি এখানে প্রোটেকশন নেন। আর এত বাড়িটার মধ্যে এদিক ওদিক দেওয়া আছে, বাইরে থেকে লোক সহজে ঢুকে বুঝতে পারে না, এবং তাকে উনি রেস্কিউ করে রাখেন এবং তারপরে একটু শান্ত করে তাকে পিটারের মধ্যে লুকিয়ে পাঠিয়ে দেন। তাদের মানে আমাদের বক্তব্য ছিল মারামারি করে কী হবে, কেউ ধরুন অন্যায় অনেকেই করতে পারে, আমি বলছি না আমাদের সঙ্গে সবার মিলবে সব কিছু, কিন্তু ভালোও তাদের মধ্যেও থাকতে পারে। সুতরাং ভালোটাকে সম্মান দাও, অন্যায়টাকে করো, সে যে ধর্মেরই হোক আর যায় না না না। এবং দেখুন এটার তো কোনো প্রামাণ্য জিনিসটা নেই। আর প্রথম থেকেই বলছি আমরা যেহেতু ইংরেজ সরকারের বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির খুব স্থাপকতা বা পছন্দ করিনি কোনোদিনই না, আমাদের এখানে সিঁড়ির তলায় আমাদের সব ঘর আছে বুঝেছেন, সেইখানে ঋষি অরবিন্দ সভা বা যখন হয়েছে মানে এগুলো থেকে আরো নিজেদের মধ্যে একটা মানে আত্মবিশ্বাস যে অন্যায়ের সঙ্গে আপোষ না মানে আমাদের দ্বারা যতটুকু ভালো করা যায়, আমাদের তো অনেক কিছু আমরা পারবো না, সেটার দিকে আমাদের সবসময় ছোট ছোট কাজগুলোর মধ্যে দিয়েও, যেমন ধরুন যে গ্রামে রয়েছে করতে পারছে না, হয়তো তার সেই সমৃদ্ধিটা নেই, যে কোনো কারণেই হোক চলে গেছে, তারা আমাদের বাড়িতে এমনিতেও কাজের জন্য যে ছোটো ছোটো ছেলেরা আসতো তাদের সবাইকে স্কুলে পড়ানো হতো, বা আবার দিদি তারপর তাদের বিকেলে পড়াশোনা মানে করছে কিনা দেখতে, হ্যাঁ দেখভাল করা। আমার মার সঙ্গে একবার একদম ঝগড়া হলো, ছোটো তো সবাই, সে রেগে মেগে চলে যাবে, গিয়ে ভাবছে আমি টিফিনেতে কী খাবো, গিয়ে দেখে খুলে দেখে আমার মা কিন্তু এই ঝগড়ার মধ্যে সে যখন চাল করতে গেছে টিফিনটা করে গুছিয়ে তার ব্যাগে ধরে দিয়েছে। এইভাবে মানে এই পরিবার হ্যাঁ হ্যাঁ খাওয়া দাওয়া পড়াশোনা করানো সবকিছু দেখভাল করা, এটা সবই করে আসছে আর কি এই পরিবার।
তো সম্প্রতিও এই জিনিসের ব্যতিক্রম হয়নি না। ভাড়াটা এখনো আছে, এখনো আছে, হ্যাঁ। তারা সব কি গ্রাম বেশিরভাগই গ্রামের থেকে। আর হয়তো আমরা ছোটবেলা থেকে দেখেছি যে আমাদের যেখানে জমিদারি ছিল সেই উর্দু পয়েন্টের ওইখান থেকে ওখানকার যারা গৌরস্তা যারা এনেছিলেন তারা করতে পারতেন না, তারাই সে এখানে থেকে পড়াশোনা করতেন বা যোগাযোগ করতেন, সেগুলো দেখেছি। বা অন্য অনেকেরই আগেকার দিনে এই জিনিসটা খুব কমনই ছিল। অনেক বাড়িতেই এরকম যারা পারে না পড়তে পড়াশোনা তারা আসতো। আমরা দেখুন, আমরা যেটা করতে পেরেছি, আমরা তাদের খাওয়াটা শুধু দিতে পারিনি। যারা আমাদের বাড়িতে কাজ করছে সে তো খাবেই, তা না হলো, কিন্তু এমনি অনেকেই এসে থেকেছে বা থাকে যাদের এমনিতেই যারা পারে এখানে থেকে পড়াশোনা করা। হ্যাঁ, এবং সেই দিক থেকে করতে গেলে তারা দেখবেন অনেকেই ডাক্তার হয়েছে, সিএ হয়েছে, কস্ট অ্যাকাউন্টেন্ট হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে যে যার ক্ষেত্রে। হ্যাঁ, নিজেদের তারা কি এই পুজোয় মানে আসেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখনো আসেন। তারা বলেননি যে না 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 পরিবারে না, আমাদের সঙ্গে কিন্তু এটা ঈশ্বরের আশীর্বাদ। প্রথমত তাদের প্রত্যেকের সঙ্গে আমাদের সম্পর্কটা খুবই ভালো। আমরাও তাকে আমাদের পরিবারের একজন বলেই মনে করি, এবং তারাও আমাদের নিজেদের এসে তাদের সামর্থ্য অনুযায়ী টাকা দিয়েছিলেন। যে আমার নিজের দিদার কাজে আমি দিতে পারিনি, কিন্তু আমার দিদা মানে দুদু বলতো, তিনি আমার দিদার মতো। আজ আমি দাঁড়িয়েছি, কাজে তার সাথে কিছু আমাদের কন্ট্রিবিউট করা উচিত। বা আমার বাবা মারা যেতে এই যুগেও 2000 সালের পরে, উনি মারা গেছেন 2004 সালে, তখনও কিন্তু ওনাকে কাঁধে করে নিয়ে গিয়েছে যে না, আমরা সবাই সেই মানুষগুলো ছিলেন যারা এখানে থেকে প্রতিষ্ঠিত হয়েছে। দিদি, বাবার নামটা যদি একটু কেশবেন্দ্র কৃষ্ণ মিত্র। কেশবী। আচ্ছা, এবার আমি একটু জিজ্ঞেস করছি, আপনাদের দুজন শুনেছি, আপনি এখানে বিশেষত্বটা কি? মানে আপনাদের পুজো আপনার কি মনে হয় কোথায় একটু বাকি রাজবাড়ির পুজোগুলো? হ্যাঁ, আমাদের পুজোটা হচ্ছে আমাদের কোনো শরিকি পুজো না, বা এটা কোনো ট্রাস্টের পুজো না, আমাদের কোনো দেবত্র নেই। আমরা সম্পূর্ণ একটা পরিবার থেকে যে জিনিসটা সারা বছর নিজেদের ত্যাগ স্বীকার করি, আমি নিশ্চয়ই বলবো, কারণ আমরা নিজেদের বিলাসিতা কোনোদিন শিখিনি। সেইটুকু টাকা ও সমস্তটাই আমরা আস্তে আস্তে জমিয়ে রেখে পুজোর জন্য ব্যয় করি। সেটা তো এখন যেহেতু ট্রাস্ট থাকলে ট্রাস্টের একটা অনেক বড় জিনিস থাকে, বা দেবত্র থাকলে সেখান থেকে উপার্জনের টাকা আসে। আর তার সঙ্গে আর একটাও জিনিস, তাদের একটা বাইন্ডিং থাকে, তারা পরিবর্তন করতে পারে। আমাদের কিন্তু কোনোটাই নেই। আমরা সম্পূর্ণ ভালোবেসে খুশি হয়ে মাকে নিয়ে আসি, মাকে। এখন সেই জিনিসটার ফলে হচ্ছে কি, ধরুন তাহলে একটু হিস্ট্রি বলতে হচ্ছে। হ্যাঁ, অবশ্যই। সেটা হচ্ছে পুজোটা শুরু করেন রাধাকৃষ্ণ মিত্র, যার মানে রামদুলাল সরকারের জামাই। আচ্ছা। এবার তারপরে তার অনেক ছেলের মধ্যে যে কোনো কারণেই হোক, সব ভাইদের সহযোগিতায় দায়িত্বটা নেন কিন্তু রাজকৃষ্ণ। আবার রাজকৃষ্ণ মিত্রের একজনই ছেলে ছিলেন, তিনি অবলেন্দ্র কৃষ্ণ মিত্র, বাকি সব মেয়ে। হ্যাঁ, তারা পুজোর কাজে তিনি তো পুজোর দায়িত্ব নেবেনি। আবার অবলেন্দ্র কৃষ্ণ মিত্র অনেক ছেলের মধ্যে, কিন্তু আমার দাদু অবলেন্দ্র কৃষ্ণ মিত্র পুজোর দায়িত্ব একজন। এবং এটার জন্য কোনো কেউ কিছু দিল ভালো কথা, কেউ কিছু না দিল, আমরা জানি আমাদেরই যদি পুজোতে চাই, আমাদেরই সেটা যেভাবেই হোক সঞ্চয় করতে হবে বা উপার্জন করতে হবে, যেভাবেই হোক সেটা করতে হবে। এখন ইনসিডেন্টালি আমার দাদু তিন ছেলের কারোরই কোনো ছেলে নেই, তার ফলে এখন পুরোপুরি এটা একটা মহিলা পরিচালিত। এই যে করেন মহিলা পরিচালিত, নট এমনিতে পুজো মানেই ইনভলভমেন্ট মেয়েদের বেশি, কারণ পুজোর কাজগুলো তো সেটাই হয়। আর আমরা নিজেরা সব কাজ করতে পছন্দ করি, মানে লোক দিয়ে করাই না।
তার ফলে তো মেয়েদের স্বাভাবিক থাকা, আর তারপরে এটা লিগালি এখন হয়ে মানে গেছে। আপনাদের হাতে এসে গেছে। আপনারা এটা কত বছর ধরে চলছে এই যে আপনাদের হাতে এসে ঘটনা একটু বলুন। 1906 থেকে হচ্ছে, তারপরে এটা হচ্ছে এটা 1919 19 আর এই মানে যে 19 হয়ে গেল। হ্যাঁ এই যে ধরুন মানে আপনার বাবা ওর এই যে আপনি এই ফেজটা কত বছর মানে যখন এরা এলেন ওই নীলমণি মিত্র পুত্রবধূ, বিধবা পুত্রবধূ এসে তিনি রাজকৃষ্ণ এই দুর্গাচাঁদ মিত্রের আশ্রয় ছিলেন। তার বড় ছেলে প্রাণকৃষ্ণ মিত্র তিনি এই খেলার ছলে অন্য মৃৎশিল্পী বন্ধুদের সঙ্গে মা কালীর এরকম ছোট্ট মূর্তি করেন। হ্যাঁ, ভুল করে তিনি পাপা এগুলো করেছিলেন, কিন্তু তারপরে আস্তে করে অবস্থা পরিবর্তন, ওইটাই টার্নিং পয়েন্ট। তারপরেই এর সঙ্গে রামমোহন সরকারের সঙ্গে যোগাযোগ, ব্যবসা, তারপর এই বাড়ি কর্মকাণ্ডগুলো তার পর থেকেই আর এখনো ওই বাপাটা এগুলো একদম একদম একদম। আর তখন সে বছর ঢাক বাজেনি বলে এখন আমাদের কালী পুজোয় ঢাক বাজেনি, বাকি পুজোয় বাজে, কালী পুজোয় বাজে। আর দুর্গা পুজো যেমন বিসর্জন সবারই নিজস্ব বৈশিষ্ট্য আছে। আপনাদের কি কোনো দুর্গা ঠাকুর বিসর্জনের কোনো বিসর্জন, হ্যাঁ নিশ্চয়ই বিসর্জন আমাদের ধুতি পরে উঠুনে নিয়ে ছড়ি হাতে যায়। হ্যাঁ এখনো তাই যায়, আগে খালি পায়ে যেত, এখন কেউ কেউ গেলেও বেশিরভাগই খালি পায়ে যাওয়াটা যায় না, এখন রাস্তাটার এমন অবস্থা। বা আগে নীল পতাকা পাখি উড়ানো ছিল, এখন সেটা যায় না, সেরকম আছে। কিন্তু মোটামুটি একই রকম। আমাদের বাড়ির একটা অদ্ভুত বৈশিষ্ট্য হচ্ছে সেটা কালী পুজোতেও সব পুজো থেকে আমাদের বন্ধন থেকে অপরাজিতা, আমাদের 100 অপরাজিতা নিবেদন করা হয় মাকে। এটা অর্ডার দিতে হবে এটা শুধু কালী পুজো না, দুর্গা পুজোতেও তাই, আমাদের সবেতেই অপরাজিতা, 100 অপরাজিতা, 100 বন্ধন। ভোগের কোনো বৈশিষ্ট্য আছে না? ভোগে বিশেষত্ব বলতে ভোগ, আমরা তো যেহেতু কায়স্থ, আমরা রাধা ভোগ দিতে পারি না, মাকে নিবেদন করতে পারি না। আমরা শুক্রতে মাকে নিবেদন করি, কিন্তু আমাদের পরিবেশনার মধ্যে নিশ্চয়ই বিশেষত্ব কিছু আছে। প্রথম নম্বর জিনিস হচ্ছে আজকে সেই 220 বছর আগে ধরে যে জিনিসটা চলছে, ধরুন এবার 220 হবে, সেটা হচ্ছে আমরা সোলার এনার্জি দিয়ে সব জিনিসটা করি। মানে ধরুন আজকে সোলার এনার্জি খুব কমন, তখন কিন্তু তা ছিল না। ধরুন আমরা বড়ি চিরকাল সবাই সোলার এনার্জিতে দেয়, সেটার মধ্যে কত কিছু নেই, কিন্তু আমাদের বড়ির মধ্যে বৈশিষ্ট্য হচ্ছে এমনি যেমন কড়ার ডালের বড়ি, পোস্তর বড়ি, মটর ডালের বড়ি, আমরা ধোকা বড়ি দিই। মানে যে সবজিগুলো ধরুন পালং শাক, বিট পালং, এইগুলো তো তখনকার দিনে মানে পুজোর সময় অত অ্যাভেলেবেল হয় না, এখন হলেও তখন ছিল না। সেই জন্য তার ফ্লেভারটা আমরা বড়ির মাধ্যমে মার জন্য রাখি। ধরুন পালং শাক দিয়ে ডাল দিয়ে বেটে একসঙ্গে বড়ি দিয়ে, সেই পালং শাকের ফ্লেভারটা ওই বড়ির মধ্যে দিয়ে আমরা মাকে নিবেদন করি। হ্যাঁ আমি চিরকাল মানে আমার ঠাকুমার আমল থেকে আমি পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, তারপর চিনাবাদামের বড়ি, মটর ডালের, মানে এরকম ভাবে প্রত্যেকটা হ্যাঁ সেই জিনিসটা মাকে নিবেদন এই। আচ্ছা, আর একটা হচ্ছে আচার, যেমন এই সরস্বতী পুজোতে ফুল উঠবে, ফুলকে কিন্তু রোদেতে পাক দিয়ে দিয়ে পাক করে করে আমরা ওই আচারের এটা জিনিসটা নিয়ে আসি। ফুলের আচার পুরো রোদ দেবে, শুধু পাকটা রোদে করা হয়। ধরুন ফুলের আচার, তেঁতুলের আচার, আমের আচার, আমশি, এগুলো সব মানে সূর্যের আলো দিয়ে তাপ দেওয়া হয়। এখন বারবার বলছি এটা কমন, কিন্তু আগে তো তখন এটা সোলার এনার্জি দিয়ে তখন এটা শুরু হয়েছে। মানে এটা আমরা ছোট থেকে মানে আরো আগে, মানে এটাও চলছে 30-40 বছর কি আরো বেশি হবে। কি বলছেন আপনি? বলছেন 130-40? হ্যাঁ বা না, আমি বলছি যে 200। হ্যাঁ ওরকম সময় থেকেই চলছে, এইভাবেই হয়, মানে শুরু থেকেই তাই হয়। আচ্ছা, আর একটা জিনিস বলছি, এই ধরুন খিচুড়ি ভোগ তো আমরা রেখে দিতে পারছি না, আমরা করি কি মুগ ডালকে রোদে ঘি মাখিয়ে রাখি। এবার সেটা রাখলে
আচ্ছা মানে সেটা একটা না গোল্ডেন যেরকম ভাজা মুখ হয় সেই জিনিসটাই হয়ে যাবে, কারণ রোদে দিচ্ছি আর নাড়ছি। দেখা যায় করে, আর তারপরে সেটা আর কি নিচে চালটা দিয়ে তার উপরে সেটাকে আমরা ছড়িয়ে দিই খিচুড়িতে যেমন হলো। সেটার পাশে কিন্তু আমরা কোনো কলা ফল এসব দিলাম, কলার জায়গায় পাঁপড় দিলাম, আচার দিলাম, যে ধরুন ভাজা খায় ভাজাকে একটু ছোটো ছোটো করে কেটে তার মধ্যে হলুদ চটকে ভাজা দিলাম, চচ্চড়ি দিলাম, আলু কপি দিলাম, আলু পটল দিলাম, এরকম। বুঝতে পারছি আপনাদের ভোগের প্রিপারেশন মানে প্রস্তুতির ম্যাক্সিমামটাই রোদে ম্যাক্সিমাম, আর মানে যতদূর সম্ভব সুন্দর করে সেটাকে নিবেদন করা। এই না মশলা এরকম দিয়ে দিলাম, মশলা যেরকম পান মশলা দিচ্ছি সেটাকে একটা কি বলবো ফুলের মতো করে সুন্দর করে সাজিয়ে দিলাম, এরকম করে। একটা বলি ছাদে এই দিনগুলো করে হ্যাঁ, আমাদের এই ঠাকুরের উপরে যে ছাদটা সেটা কতদিন আগে থেকেই ভোগের এই যে প্রস্তুতিটা রান্না শীতকাল সরস্বতী পুজোর থেকে। নাহলে তো এগুলো সময় লাগে। আবার শুধু এখানে আবার মাঝে মাঝে রোদ খাওয়া, আবার রোদ খাইয়ে যদি আচারটা আপনি তুলে দেন তাহলে সব আচার নষ্ট হয়ে যাবে কিন্তু, কারণ রোদের এই যে ভাবটা সেটা পুরোটা ভেপসে দেবে। এই রোদ খাইয়ে ভেতরে সেটাকে ঠান্ডা করতে হবে, আবার নির্দিষ্ট টাইমে মানে সমানে এদের পেছনে লেগে থাকবে। ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, এই বাড়ির ইতিহাস একটু জেনে, তাদের স্পর্শ এই বাড়ি পেয়েছে। দিদিরা আগামী দিনেও এই পুজোকে আরও এগিয়ে নিয়ে যান, পুজোর গৌরব আরও বাড়ে। আর নমস্কার, শেষ করার আগে একটাই কথা বলবো, কথা টিভিকে পাশে থাকবেন আপনারা। এরকম আরও অজানা অনেক বাড়ি পরিবারদের কথা নিয়ে আমরা আসব, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কথা টিভি। নমস্কার।